ক্লাস শুরু করছি। আজকে তোমাদের হলো জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ ক্লাস সম্ভবত। আমরা এরপরে অণুজীবে চলে যাব। তো আজকের লেকচার টপিকস হলো জেনেটিক কোড আর ট্রান্সলেশন। তো প্রথমে আমরা জেনেটিক কোড সম্পর্কে জানবো। যদি আমরা যখন এমআরএনএ পড়াই তখন কোডন বলে একটা শব্দ আমরা শুনে এসেছি। এখানে আবার ওই জিনিসটা একটু রিপিট হবে। তো জেনেটিক কোডের সংজ্ঞাটা হলো কি? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য এক বংশধর থেকে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়। কারণ এটা আমরা সবাই জানি যে আসলে আমাদের বংশগত যে বৈশিষ্ট্যগুলো আছে এটা পিতামাতা থেকে পরবর্তী সন্তান সন্ততিতে আসে। সব বৈশিষ্ট্য যে আসে তা না, কোনো কোনো বৈশিষ্ট্য আসে। তো এক ধরনের কোড তথা গোপন সংকেতের মাধ্যমে বৈশিষ্ট্যের এই স্থানান্তর ঘটে থাকে। জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড। জেনেটিক কোড হলো একটি 3 লিটার 3টি নিউক্লিওটাইড বা নাইট্রোজেনাস বেস নিয়ে এটা গঠিত, যা ডিএনএ অণুর পরপর একত্রে বিন্যস্ত থাকে। আর ডিএনএ অণুতে অবস্থিত 3 লেটার কোড প্রথমে রূপান্তরিত হয়ে এমআরএনএ অণুতে 3 লেটার কোডন হিসেবে সজ্জিত হয়। এমআরএনএ অণুর 3 লেটার কোডন টিআরএনএ এর মাধ্যমে সঠিক অ্যামাইনো অ্যাসিডটি বেছে নিয়ে প্রোটিন অণুতে সংযুক্ত করে। তাহলে আমরা জানি যে ডিএনএ তে আমরা জানি যে ডিএনএ তে 3টি নিউক্লিওটাইড পরপর থাকে এবং সেটাই যখন ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়। হ্যাঁ, তো ডিএনএ যে 3টা নিউক্লিওটাইডের বিপরীতে এমআরএনএ তেও 3টা পরিপূরক নিউক্লিওটাইড সজ্জিত হয় এবং সেটাকে আমরা বলেছিলাম কোডন। কাজেই ধারাবাহিকভাবে সজ্জিত প্রতি 3টি বেসগুচ্ছ এবং এরা যে সঠিক অ্যামিনো অ্যাসিড নির্বাচন করে তার মধ্যে একটি সুনির্দিষ্ট কোডন সম্পর্ক হলো জেনেটিক কোড। তো আমরা কোডন সম্পর্কে জানি, কোডন সম্পর্কে আমরা এর আগেও জেনেছি, আবার একটু রিভিশন হচ্ছে। কোডন এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমে 3টি বেসকে একত্রে একটি কোডন বলা হয় এবং একটি কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। কোডনের সংখ্যা: ডিএনএ বা আরএনএ অণুতে বেস থাকে 4 ধরনের। ডিএনএ তে থাকে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। আর আরএনএ তে থাকবে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। ডিএনএ থাইমিনের জায়গায় আরএনএ তে হয় ইউরাসিল। কিন্তু প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 20টি। আমরা জানি যে অ্যামিনো অ্যাসিড 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে যারা বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতে পারে। 4 ধরনের বেস, যদি এমআরএনএ এর AUGC এই 4 ধরনের বেজের 3টি বেসকে একসাথে গুচ্ছবদ্ধ করলে এদের কম্বিনেশন দ্বারাই 64টি, যা সহজেই 20টি অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। কাজেই কোডন সংখ্যা 64টি, এর মধ্যে 3টি হলো সমাপ্তিকরণ। এই সমাপ্তিকরণ হলো UAA, UAG ও UGA। এগুলোকে বলা হচ্ছে সমাপ্তিকরণ। তাহলে এই 3টা সমাপ্তিকরণকে বাদ দিলে 64 বিয়োগ 3 থাকে হলো 61টি। এই 61টি যে কোডন আছে এগুলোকে বলা হয় কার্যকরী কোডন। এই 61টি কার্যকরী কোডন 20 ধরনের অ্যামিনো অ্যাসিড শনাক্ত করতে পারে। একটি কোডন ট্রান্সলেশন শুরু করার কোডন, এই কোডনের নাম হলো AUG। তাহলে প্রোটিন যখন তৈরি হবে, প্রোটিন তৈরির শুরুতে যে কোডনটা অবশ্যই দরকার সেটা হলো স্টার্টিং কোডন এবং এই কোডনটা অ্যামিনো অ্যাসিড মেথিওনিনকে শনাক্ত করে। যে কোনো প্রোটিন তৈরি হোক, প্রথম অ্যামিনো অ্যাসিড লাগবে মেথিওনিন, অর্থাৎ স্টার্টিং কোডন না এগিয়ে আসলে প্রোটিন তৈরি শুরু হবে না। এই জন্য আমরা বলবো যে একটি কোডন হলো স্টার্টিং কোডন, সেটা হলো AUG। আমরা যদি এখন এই বিন্যাসটা করি, আমরা একটা ছবি বের করি। আমরা যদি এরকম একটা বিন্যাস করি, এই বিন্যাসে আমরা দেখব যে এমআরএনএ আমরা জানি যে 4 ধরনের নাইট্রোজেনাস বেস আছে। বাম সাইডে খেয়াল করো, বাম সাইডে বলা হয়েছে যে কোডনের প্রথম নিউক্লিওটাইডের ক্ষারক। তাহলে UCAG এগুলো হলো যে কোডনের যে প্রথম অক্ষর বলা যায় বা প্রথম যে নিউক্লিওটাইড সেটা হলো ইউ হতে পারে, সি হতে পারে, এ হতে পারে, জি হতে পারে। উপরের সারিতে দেখা আছে এটা হলো কোডন গঠনে দ্বিতীয় নিউক্লিওটাইড ক্ষারক। তাহলে UCAG। আর ডান সাইডে নিচে দেওয়া আছে UCAG, এটা হলো কোডন তৈরির তৃতীয় নিউক্লিওটাইড বা ক্ষারক। UCAG, 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 UCAG। এখন যদি আমরা এভাবে বিন্যাস করি তাহলে আমরা এখানে প্রত্যেকটা কোডন গঠনে 3টা নিউক্লিওটাইড
বা 3টা নাইট্রোজেনাস বেস পাবো। তাহলে এই প্রথম যে কলামটা দেখো, সেখানে আমরা এখানে বলেছি নিউক্লিওটাইড, কোডনের প্রথম নিউক্লিওটাইড বা ক্ষারক ইউ, দ্বিতীয় হলো ইউ, ইউ ইউ, চারটাতে কিন্তু ইউ ইউ আছে। আর ডান সাইডে ইউসিএজি যথাক্রমে আমরা এখানে বসাই দিচ্ছি, এটা হলো তৃতীয় ক্ষারক বা তৃতীয় নিউক্লিওটাইড। তাহলে এইভাবে আমরা বিন্যাসটা পেয়েছি। আবার যদি দ্বিতীয় কলামে আসি, তাহলে কোডনের প্রথম ক্ষারক হলো ইউ, দ্বিতীয় ক্ষারক হলো সি, যথাক্রমে ইউসি 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 ইউসি, আর তৃতীয় ক্ষারক বা নিউক্লিওটাইড হলো ইউসিএইচ। তাহলে এইটা ক্রমটা কি সবাই বুঝতে পেরেছো কিভাবে এটা তৈরি হচ্ছে? জি স্যার। হ্যাঁ, ঠিক নিচের দিকে যদি আমরা যাই সি, তাহলে কোডনের প্রথম নিউক্লিওটাইড বা অক্ষর হলো ক্ষারক হলো সি, দ্বিতীয় হলো ইউ, সি ইউ সি ইউ সি ইউ, এভাবে চলছে। আর শেষের যেটা দ্বিতীয়, সেটা হলো ইউসিএইচ। তাহলে এইভাবে আমরা যদি বিন্যাস করি, তাহলে আমরা এরকম পেয়ে যাব 64টি কোডন পেয়ে যাব। আমরা আগে বলেছিলাম 64টি কোডনের মধ্যে কয়টি সমাপ্তিকরণ ছিল? 64টি, 3টি। 3টি। তাহলে এই সমাপ্তিকরণ হলো এই যে ইউএএ, এর নাম হলো অকার, ইউএজি এটার নাম হলো এম্বার, এটা হলো স্টপ কোডন বা সমাপ্তিকরণ। আর এখানে আছে ইউজিএ, এটা হলো আরেকটা সমাপ্তিকরণ, ওপাল, এর নাম ওপাল। তাহলে এই 3টা বাদ দিলে বাকি থাকে 61টি কোডন। এবং এই 61টি কোডন বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করতে পারে। তো এটা মনে রাখার কোনো আলাদা কোনো সিস্টেম নাই। হ্যাঁ, তোমরা এভাবে মনে রাখতে পারো যে প্রথম 2টা ফিনাইল অ্যালানিন, পিএইচি নিচে দেওয়া আছে, পিএইচি মানে হলো ফিনাইল অ্যালানিন অ্যামিনো অ্যাসিড, পরে 6টা লিউসিন, পরে 3টা আইসোলিউসিন, তারপরে স্টার্টিং কোডন এটাকে হলো মেথিওনিন, তারপরে আছে পরে 4টা ভ্যালিন। এভাবে তোমাকে মনে রাখতে হবে। আর এখানে দেওয়া আছে 4টা করে কোডন দেওয়া আছে। হ্যাঁ, এখানে সংক্ষেপে আমি এটা মনে রাখি এসপিটি। এসপিটিএ মানে প্রথম 4টা সেরিন, পরের 4টা হলো প্রোলিন, পরের 4টা থ্রিওনিন, পরের 4টা অ্যালানিন, এসপিটিএ। হ্যাঁ, এইভাবে আমি মনে রেখেছি। আর তৃতীয় কলামে একটু খেয়াল করো, প্রত্যেকটা কিন্তু 2টা করে আছে। প্রথম 2টা টাইরোসিন, পরের 2টা স্টপ কোডন, পরের 2টা সিস্টিটিন, হ্যাঁ, পরের 2টা হলো গ্লুটামিন, পরের 2টা অ্যাসপারাজিন, পরের 2টা লাইসিন, পরের 2টা অ্যাসপার্টিক অ্যাসিড, পরের 2টা গ্লুটামিন অ্যাসিড। এখানে কিন্তু 2 করে দেওয়া আছে সব। শেষের কলামে দেওয়া আছে প্রথম 2টা সিস্টিন, পরের একটা স্টপ কোডন, পরের একটা ট্রিপ্টোফ্যান, পরের 4টা আর্জিনিন, 2টা সেরিন, পরের 2টা আর্জিনিন, পরের 4টা লাইসিন। তাহলে এখানে হিসাব করলে আমরা পেয়ে যাব যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড কে 61টি কোডন শনাক্ত করতে পারে। তো এখন আমরা যাই, তাহলে এই ছকটা সবাই বুঝেছো কিভাবে ছকটা তৈরি করতে হবে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এবার আমরা যাই, আবার জেনেটিক করে ফিরে যাই। তাহলে ট্রিপলেট, এটাকে আমরা বলেছিলাম যে ডিএনএ তে এরকম ট্রিপলেট আছে। তো 3টা বেজের ডিএনএ, যে 3টা বেজ আছে, 3টা বেজের গুচ্ছকে বলা হয় ট্রিপলেট। ডিএনএ এর যে কোড সমূহ সেটাও ট্রিপলেট। এমআরএনএ যে কোডন আছে, ডিএনএ তে যেমন 3টা ডিঅক্সিনিউক্লিওটাইড মিলে একটা ট্রিপলেট, এমআরএনএ যে কোডন আছে, এই কোডন গঠনেও আমরা জানি যে এখানেও কিন্তু 3টা নিউক্লিওটাইড লাগবে, যার কাজেই এমআরএনএ কোডনও এক ধরনের ট্রিপলেট। এমনকি এমআরএনএর কোডনের সাথে যখন টিআরএনএর অ্যান্টিকোডন যুক্ত হবে, তখন সেই অ্যান্টিকোডনও হবে ট্রিপলেট। তাহলে এমআরএনএ, আমরা ডিএনএ ট্রিপলেট পাচ্ছি, এমআরএনএর কোডনের অংশটাও ট্রিপলেট পাচ্ছি, আর এমআরএনএর কোডনের সাথে যখন টিআরএনএর অ্যান্টিকোডন যুক্ত হবে, সেটাও ট্রিপলেট পাচ্ছি। তাহলে 3টি বেজের কার্যকরী উৎসই হলো কোডন। তাহলে জেনেটিক কোড ও ট্রিপলেট, জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টি ট্রিপলেট নিয়ে গঠিত। প্রতিটি ট্রিপলেটকে বলা হয় কোডন। অ্যান্টিকোডন, টিআরএনএ অণুর 3টি বেস যা এমআরএনএর পরিপূরক কোডনের সাথে যুক্ত হতে সক্ষম, সেই বেস ট্রিপলেটকে অ্যান্টিকোডন বলা হয়। আমরা যখন টিআরএনএ এর গঠন পড়াইছি, তখন তোমাদেরকে দেখাইছিলাম যে টিআরএনএ এরকম অ্যান্টিকোডন আছে, এবং অ্যান্টিকোডনে 3টি আলাদা আলাদা বেস সংযুক্ত হয় এমআরএনএর কোডনের সাথে যুক্ত হওয়ার জন্য। এমআরএনএ অণুর কোডন যদি 5:3 প্রান্তে AGU থাকে, তাহলে টিআরএনএ এর অ্যান্টিকোডন হবে কি? এর প্রেক্ষাপটে হবে ইউ, জি এর প্রেক্ষাপটে হবে সি, ইউ এর প্রেক্ষাপটে হবে এ, ইউসিএ। তাহলে এমআরএনএ এর কোডনে থাকবে AGU, আর টিআরএনএ এর অ্যান্টিকোডনে থাকবে ইউসিএ। স্যার, হ্যাঁ, বলো।
স্যার এই যে এখানে জেনেটিক কোড গুলো ট্রিপলেট জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টি ট্রিপলেট নিয়ে গঠিত, প্রতিটি ট্রিপলেটকে বলা হয় কোড। হুম এখানে বলেছে কেন যে জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টি ট্রিপলেট নিয়ে গঠিত? 64টি ট্রিপলেট নিয়ে গঠিত, হ্যাঁ বলা যায়। প্রতিটি ট্রিপলেটকে বলা হয় কোডন। মানে একটা ট্রিপলেটে কয়টা নিউক্লিওটাইড থাকবে? ট্রিপলেট মানে তিনটা নিউক্লিওটাইড বা তিনটা নাইট্রোজেনাস বেস, বুঝছো? প্রত্যেকটা নিউক্লিওটাইডের তিনটা নিউক্লিওটাইডের তিনটা যে নাইট্রোজেনাস বেস, এরাই মূলত ট্রিপলেট গঠন করে। হ্যাঁ, তাহলে আমরা বলছি এমআরএনএর একটা ট্রিপলেট মানে একটা কোডন। না স্যার, কিন্তু এখানে বলছে জেনেটিক কোড কি পুরাটাকে নিয়ে গঠিত হবে? ও জেনেটিক যেখানে কোড, বলছে ও নিউক্লিওটাইড। আচ্ছা আচ্ছা, এখানে দেখি কি বলছে, জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টি ট্রিপলেট নিয়ে গঠিত। নিউক্লিওটাইডের 64টি ট্রিপলেট নিয়ে গঠিত, মানে জেনেটিক কোড হলো কি, এখানে নিউক্লিওটাইড মানে কয়টা এখানে কিন্তু উল্লেখ করা নাই, তাহলে তিনটি নিউক্লিওটাইডের মিলে কিন্তু একটা ট্রিপলেট। হ্যাঁ, নিচে কিন্তু এটা বলা আছে যে, উপরে কিন্তু বলা আছে যে ট্রিপলেট মানে হলো তিনটি বেস বা তিনটি নিউক্লিওটাইড। অর্থাৎ এখানে সেন্টেন্সটা হয়তো ওভাবে বোঝানো যাচ্ছে না যে জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টি, এখানে নিউক্লিওটাইড যদি আমি না বলি, এটা কেটে দিই, তাহলে তো সমস্যাটা ক্লিয়ার হয়ে যায়। জেনেটিক কোড 64টি ট্রিপলেট নিয়ে গঠিত, তাই না? বুঝতে পেরেছো? এবার যদি আমি বলি প্রতিটি ট্রিপলেটকে বলা হয় কোডন, ওই নিউক্লিওটাইডটাই ঝামেলা লাগাচ্ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা আসি জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো। জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টি ট্রিপলেট নিয়ে গঠিত। এই ট্রিপলেটকে বলা হয় কোডন। একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিড কোড বা নির্দেশ করে, যেমন লিউসিন। আমরা ছবিটাই যাই, লিউসিনে দেখো, এই যে উপরে দুইটা নিচে চারটা, কয়টা কোডন আছে? লিউসিনকে কোড করতে পারে 6টা, লিউসিনকে কোড করতে পারে ভিন্ন ভিন্ন 6টা কোডন। তাহলে এরকম একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে ভিন্ন ভিন্ন ভাবে কোড করতে পারে বা শনাক্ত করতে পারে। তাহলে কোডের এই বৈশিষ্ট্যটাকে আমরা বলতে পারি ডি জেনারেশন। হ্যাঁ, ইংলিশ ওয়ার্ডটার নাম কি? ডি জেনারেশন। তাহলে একাধিক কোডন যখন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড বা নির্দেশ করবে, তখন আমরা তাকে বলবো ডি জেনারেশন। একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। হ্যাঁ, এরকম দেখো যে এরকম একটা কোডন আছে, একটা কোডন কি দুইটা অ্যামিনো অ্যাসিডকে কোথাও নির্দেশ করেছে? কোথাও কিন্তু এখানে নাই যে একটা কোডন দুইটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে, এটা কিন্তু নাই। কোডন তৈরিতে নিউক্লিওটাইড কখনো ওভারল্যাপ করে না, বরং ক্রমসজ্জা অনুসরণ করে। আচ্ছা, এটা ছবির মাধ্যমে আমরা বোঝাতে পারবো। নিচের ছবিটা একটু খেয়াল করো। তাহলে এখানে কিন্তু এম1 এর 5 প্রান্ত থেকে 3 প্রান্তে কয়েকটা আমরা নিউক্লিওটাইড সাজিয়েছি। নিউক্লিওটাইডের মূলত নাইট্রোজেনাস বেস, CCU মিলে একটা কোডন হয়েছে, CAG মিলে একটা কোডন হয়েছে, তারপর হলো AUU, এটা মিলে একটা কোডন আছে। তাহলে এখানে মোট 3টা কোডন আছে। এখন মনে করো যে প্রথম যে কোডন তৈরি করেছিল, দ্বিতীয় যে কোডন তৈরি করেছিল, প্রথম কোডনের কিছু নিউক্লিওটাইড বা বেস এবং দ্বিতীয় কোডনের কিছু নিউক্লিওটাইড বা বেস মিলে এরা পরামর্শ করলো যে আমার CU আর তোর হলো C, আমরা তিনজন মিলে একটা কোডন তৈরি করি। তা কিন্তু সম্ভব নয়। এই যে আমরা উপরে দিয়েছি 1, তারপর আবার দিয়েছি 2, তারপর দিয়েছি 3। তাহলে যখন কোনো নিউক্লিওটাইড বা বেস কোডন তৈরি করে ফেলে, হ্যাঁ, তখন সেখান থেকে আর সে বের হতে পারে না। বের হয়ে যে অন্য কোডনের নিউক্লিওটাইড বা বেসের সাথে সে সংযুক্ত হয়ে ওভারল্যাপ হয়ে আরো যে কোডন তৈরি করবে, এরকম বাস্তবে সম্ভব নয়। অর্থাৎ যে নিউক্লিওটাইড বা যে বেস তোমার কোডন তৈরি করে ফেলবে, সে ফিক্সড। পরে আবার যে 3টা নিউক্লিওটাইড আসবে বা বেস আসবে, তারা মিলে আরেকটা কোডন তৈরি করবে। তাহলে এরা কখনো ওভারল্যাপিং হবে না। ঠিক আছে? জেনেটিক কোড অলওয়েজ নন ওভারল্যাপিং। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই? জি আচ্ছা, স্যার। কোডন সমূহ সার্বজনীন, অর্থাৎ বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য। যেমন আমরা জানি AUG কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। সেই অ্যামিনো অ্যাসিডটার নাম কি? অলরেডি ক্লাসে পড়াইছি, মিথিওনিন। মেথিওনিন। হ্যাঁ, গুড, মেথিওনিন। যেমন আমার দেহে মেথিওনিন, তোমাদের দেহে মেথিওনিন, ওই একই কোডন ওই মেথিওনিনকে শনাক্ত করবে। একটা ছাগল বা একটা গরু বা একটা মহিষ, ওদের ক্ষেত্রেও কিন্তু AUG ওই মেথিওনিনকে শনাক্ত করবে। এই জন্য বলা আছে কোডন সমূহ সার্বজনীন। হ্যাঁ, বিশ্বের সকল প্রাণী বা উদ্ভিদের মধ্যে এটা ওই মিথিওনিনকে শনাক্ত করবে।
অন্য কোনো অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করবে না। জেনেটিক কোড বা কোডন সর্বদা 3 অক্ষর বিশিষ্ট বা ট্রিপলেট হয়, এটা তো আমরা জানি। 7 শুরু ও সমাপ্তি কোডন সুনির্দিষ্ট। শুরুর কোডন আমরা জানি AUG, আর সমাপ্তি কোডন আমরা জানি 3টা UAA, UAG, UGA। দুটি কোডনের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে না। আবার সমাপ্তি কোডন না আসা পর্যন্ত অব্যাহতভাবে অ্যামিনো অ্যাসিড সংযুক্তি চলতে থাকে। ঠিক আছে? এখানে আরেকটা বৈশিষ্ট্য ওখানে অ্যাড করা হয়নি, সেটা হলো জেনেটিক কোড হলো কমাবিহীন। উপরের ছবিটা একটু খেয়াল করো, জেনেটিক কোড কমালেস বলা হয়, জেনেটিক কোড ইজ কমালেস, আর জেনেটিক কোড হলো কমাবিহীন। অর্থাৎ এমআরএনএর পরপর 3টা নিউক্লিওটাইড মিলে একটা যখন কোডন তৈরি করে, এরপরে কোনো দাড়ি, কমা বা ফুল স্টপ থাকে না, জাস্ট 3টা নিউক্লিওটাইড সজ্জিত হলেই একটা কোডন হয়ে যাবে, 3টা নিউক্লিওটাইড সজ্জিত হলেই একটা কোডন হয়ে যাবে। এইভাবে বিরতিহীন ভাবে এই কোডন গুলো তৈরি হয়, এই জন্য বলা হয় জেনেটিক কোড হলো কমাবিহীন। তাহলে শেষের বৈশিষ্ট্যটা বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, এবার আমরা যেতে পারি ট্রান্সলেশনে। তো ট্রান্সলেশন যে প্রক্রিয়ায় এমআরএনএ অণুর কোডন অনুসারে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে একটি পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন শৃঙ্খল গঠিত হয় তাকে ট্রান্সলেশন বলে। স্যার জেনেটিক কোড আর এই কোডন কি একই? জেনেটিক কোড হলো বহুবচন আর কোডন হলো একবচন। কোড হলো বহুবচন। জি স্যার। সংক্ষেপে বলা যায় এমআরএনএ অণু থেকে পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। এক্ষেত্রে এমআরএনএ প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। প্রোক্যারিওটিক কোষ মানে আদিকোষ ও ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম তথা রাইবোজোমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদান: এমআরএনএ যা ডিএনএ থেকে জেনেটিক কোড কপি করে নিয়ে আসে, টিআরএনএ যা সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করে আনে, প্রতিটি অ্যামিনো অ্যাসিডের জন্য কমপক্ষে একটি করে টিআরএনএ থাকে। রাইবোজোম অ্যামিনো অ্যাসিড সাধারণত 20 প্রকার। অ্যাক্টিভেটিং এনজাইম এদের সাধারণত অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেস বলে। প্রতিটি অ্যাক্টিভেটিং এনজাইম একটি অ্যামিনো অ্যাসিড ও একটি টিআরএনএ এর জন্য নির্দিষ্ট। তাহলে এই সব উপাদান হলো ট্রান্সলেশন হওয়ার জন্য। তাহলে ট্রান্সলেশনের জন্য কয় ধরনের আরএনএ কাজ করছে? ট্রান্সলেশন দুই ধরনের। দুই ধরনের। সবাই বলতেছে 2 ধরনের, আমি বলতেছি 3 ধরনের। এখানে 2 ধরনের নাম দেওয়া আছে, এমআরএনএ, আর এটা দেওয়া আছে হলো টিআরএনএ। রাইবোজোম, রাইবোজোম কোন আরএনএ গঠন করে? আরআরএনএ। রাইবোজোম রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ, কারণ রাইবোজোম ছাড়া তো তোমার প্রোটিন তৈরি হবেই না। এই অঙ্গাণু যদি কোষে না থাকে তাহলে ওই কোষ প্রোটিন তৈরি করতে পারবে না। তাহলে এটা কিন্তু সবচেয়ে মেন দরকার রাইবোজোম। তাহলে রাইবোজোম হলো রাইবোজোম দরকার, কিন্তু রাইবোজোমাল আরএনএ তো দরকার হয় না। দরকার হয় না, রাইবোজোমই তো রাইবোজোমাল আরএনএ থাকে। রাইবোজোম গঠনেই তো রাইবোজোমাল আরএনএ থাকে, তাই না? রাইবোজোম যে অঙ্গাণুটা তৈরি করে সেটা কি? রাইবোজোমাল আরএনএ। সে পরোক্ষভাবে কাজ করে, প্রত্যক্ষ অংশগ্রহণ করে না। আচ্ছা, স্যার এখানে টিআরএনএ সিনথেস বলতে কি বোঝায়? ওটা একটা বিশেষ এনজাইম, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস। এই এনজাইমটা হলো বিশেষ একটা এনজাইম। মানে মূলত কি হয়, মূলত মনে করো যে ডিএনএ একটা মাস্টার প্ল্যান করে। সেই মাস্টার প্ল্যানটা কি, যে কোষে একটা প্রোটিন তৈরি করতে হবে। এই প্রোটিনটা হয়তো 500টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে হতে পারে বা 300টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি করতে হবে। তাহলে এই প্ল্যানটা আসলে কে করে? ডিএনএ। তবে ডিএনএ এর এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য ডিএনএ কি করে, যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে সে এমআরএনএ তৈরি করে ফেলে এবং সেই এমআরএনএ এর মধ্যে এই তথ্যটা দিয়ে দেয় যে আমাকে 300টা বা 500টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি করে নিয়ে আসো, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যাও এবং এটা নিয়ে আসো। এবং ডিএনএ কিন্তু ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএও তৈরি করতে পারে, আবার টিআরএনএও তৈরি করতে পারে। তখন ডিএনএ এর এই প্ল্যানকে কোড করে এমআরএনএ কোথায় চলে আসবে? নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমে চলে আসবে এবং সাইটোপ্লাজমে আসার পর এমআরএনএ কোথায় অবস্থান নেবে? এমআরএনএ অবস্থান নেবে রাইবোজোমে, আর টিআরএনএ ঘুরে বেড়াবে সাইটোপ্লাজমের বিভিন্ন জায়গায়। এমআরএনএ এর মধ্যে কোডন আছে, এমআরএনএ এর মধ্যে কোডন আছে, সেই কোডন কি করবে? কোডন বলবে যে আমাকে অমুক অ্যামাইনো অ্যাসিড এনে দাও, মেথিওনিনকে এনে দাও। আর মেথিওনিনকে আনার জন্য তৎপর থাকবে কি? টিআরএনএ।
টিআরএনএ তখন সে কাজটা পেয়ে খুশি হবে এবং টিআরএনএ তখন কি করবে, সেই মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে আনার জন্য কাজ করা শুরু করে দেবে। মিথিওনিনের কিন্তু বাস্তবে ক্ষমতা নাই সেই অ্যামিনো অ্যাসিডকে সংগ্রহ করার, সে তখন সাহায্য নেবে এই বিশেষ এনজাইম। এনজাইমটার নাম কি? অ্যাক্টিভেটিং এনজাইম। এই অ্যাক্টিভেটিং এনজাইম টিআরএনএ অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস, এই এনজাইমের সহযোগিতায় সংশ্লিষ্ট যে অ্যামিনো অ্যাসিড মানে মিথিওনিন, সেই মিথিওনিনকে অ্যাক্টিভ করতে হবে। মিথিওনিনকে অ্যাক্টিভ করার জন্য এই বিশেষ এনজাইম কি করবে, অ্যামিনো অ্যাসিডের সাথে এটিপির সংযোগ ঘটাবে, যার ফলে অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে অ্যাক্টিভ। এবং ওই অ্যাক্টিভ অবস্থায় তখন টিআরএনএ তার অ্যামিনো অ্যাসিড সংযুক্ত প্রান্তে সংযুক্ত করতে পারবে। তাহলে এনজাইমটার কাজ বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এনজাইমটার কাজ কি? এনজাইমের কাজ যে অ্যামিনো অ্যাসিড আনার জন্য টিআরএনএ কে দেয়, টিআরএনএ কি করে, ওই বিশেষ এনজাইমের সহযোগিতায় ওই অ্যামিনো অ্যাসিডকে আগে অ্যাক্টিভ করে। কিভাবে অ্যাক্টিভ করে? ওই অ্যামিনো অ্যাসিডের সাথে কার সংযোগ ঘটায়? অ্যামিনো অ্যাসিডের সাথে কার সংযোগ ঘটাবে? এটিপি। অ্যামিনো অ্যাসিড প্লাস এটিপি, এই সংযোগটা ঘটাবে কি? বিশেষ এনজাইম, অ্যাক্টিভেটিং এনজাইম। যার ফলে অ্যামিনো অ্যাসিড অ্যাক্টিভ হয়ে যায়, আর অ্যাক্টিভ অবস্থায় তখন টিআরএনএ তার অ্যামিনো অ্যাসিড সংযুক্ত প্রান্তে যুক্ত করে নেয়। আচ্ছা, তাহলে এটা হলো তোমার ওই কিভাবে প্রসেস হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। ক্ষুদ্র উপ একক, উপরে হলো বড় উপ একক। যদি প্রকৃতকোষী হয় তাহলে বড় উপ এককটা না হবে 60 আর নিচেরটা হবে 40। তাহলে যখন মনে করো যে এমআরএনএ চলে আসে, নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমে চলে আসে, তখন এই রাইবোজোমের দুইটা ছোট এবং বড় উপ একক এরা কি করে, পরস্পর একীভূত হয়ে যায়। আগে কিন্তু আলাদাই থাকে। যখন প্রোটিন তৈরির কাজ শুরু হয় তখন দুইটা উপ একক একত্রে ফিক্সড হয়ে যায় এবং এই দুই উপ এককের মাঝখানে তখন এমআরএনএ সংযুক্ত হয়। তার কাজ এখন কি? প্রোটিন তৈরি করা। আর এখানে টিআরএনএ, এই ধরে নাও সাদা অংশ হলো সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের বিভিন্ন জায়গায় টিআরএনএ বিদ্যমান। ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই প্রক্রিয়াকে 3টি পর্যায়ে বিভক্ত করে আলোচনা করা হয়ে থাকে। প্রথমটা হলো ট্রান্সলেশনের সূচনা, 2 নাম্বার পলিপেপটাইড চেনের বৃদ্ধি এবং 3 নাম্বার সমাপ্তি। তো ট্রান্সলেশনের সূচনা, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সৃষ্ট এমআরএনএ 5 প্রান্তের একটি নির্দিষ্ট অংশে প্রথমে রাইবোজোমের ক্ষুদ্র উপ একক, পরে রাইবোজোমের বড় উপ একক সংযুক্ত হয়। এই সময় ছোট উপ একক ও বড় উপ একক যুক্ত হয়ে পূর্ণাঙ্গ রাইবোজোম গঠন করে। রাইবোজোমের উপ একক দুটির মাঝে 3টি সাইট বা অঞ্চল থাকে। তাহলে আমরা 3টি সাইট বা অঞ্চল এখন আমরা দেখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইবোজোমের ছোট উপ একক আর উপরেরটা হলো বড় উপ একক। হ্যাঁ, এখানে যে রাইবোজোমটা দেখানো হয়েছে, এই রাইবোজোমটা হলো আদিকোষী রাইবোজোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তার উপরেরটা হলো 50 আর নিচেরটা হলো 30 আছে, মানে এটা আদিকোষী রাইবোজোম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই সংযোগস্থলের মাঝে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা আমরা সাইট দেখতে পাচ্ছি। প্রথম সাইটের নাম এ সাইট। এ মানে হলো অ্যামাইনো অ্যাসিড সাইট। অ্যামাইনো অ্যাসিড সাইটে কি হয় যে এখানে হলো টিআরএনএ কি করবে, অ্যামাইনো অ্যাসিড বহন করে এই সাইটে প্রথমে প্রবেশ করে। হ্যাঁ, মনে থাকবে। তাহলে এই সাইটে কি হবে, প্রোটিন সংশ্লেষণের সময় টিআরএনএ তার অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত প্রান্তে অ্যামাইনো অ্যাসিড বহন করে এই সাইটে প্রবেশ করবে। এবার আসছে হলো পি সাইট। পি সাইটে কি ঘটনা ঘটবে, পি সাইটে যখন অ্যামাইনো অ্যাসিড গুলো টিআরএনএ ছেড়ে দিবে, তখন এই অ্যামাইনো অ্যাসিড গুলো একটা বন্ড তৈরি করবে, পেপটাইড বন্ড। এই বন্ড তৈরি করার মাধ্যমে এখানে প্রোটিন বা পলিপেপটাইড তৈরি হবে। আর শেষের যে সাইট তার নাম হলো ই সাইট। ই সাইটের কাজটা হলো কি, যে এখানে যখন ওই যে শূন্য যে টিআরএনএ, যখন টিআরএনএ কি করে, অ্যামাইনো অ্যাসিড ছেড়ে দিয়ে সে তখন ই সাইটে চলে আসে। আবার যখন এখানে পলিপেপটাইড তৈরি হওয়া শেষ হয়ে যায়, পলিপেপটাইডও তখন ই সাইটে চলে আসে এবং এই ই সাইট দিয়ে এরা আবার সাইটোপ্লাজমে ফিরে আসে। তাহলে ই সাইট দিয়ে কে কে ফিরে আসে? শূন্য টিআরএনএ ফিরে আসবে, আর শেষে উৎপন্ন প্রোটিন ই সাইটের মাধ্যমে সাইটোপ্লাজমে ফিরে আসবে। এইভাবে হলো তাহলে 3টা সাইটের কাজ আমরা ব্যাখ্যা করলাম। 3টা সাইটের কাজ কি সবাই বুঝেছো? এ সাইট, পি জি সাইট, স্যার। ই সাইট। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে রাইবোজোম থেকে মুক্ত হয়ে সাইটোপ্লাজম, এটা আগের ইতে ছিল, এটা
এখানে আমি বলছিলাম, তাহলে আমরা বললাম অ্যামাইনো অ্যাসিড বহনকারী টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড বহনকারী টিআরএনএ কাজ শেষে রাইবোজোম থেকে মুক্ত হয়ে সাইটোপ্লাজমে ফিরে যায়, ওই যে ই সাইটের মাধ্যমে ফিরে আসে। এ সাইট ও পি সাইট দুটিকে রাইবোজোম বাইন্ডিং সাইটও বলা হয়। রাইবোজোম হচ্ছে টিআরএনএ বসার মঞ্চ। রাইবোজোমের পি সাইটে টিআরএনএ সাইটোপ্লাজম থেকে একটি সুনির্দিষ্ট সক্রিয় অ্যামাইনো অ্যাসিড নিয়ে এমআরএনএ অণুর নিকট আসে। এখানে কিন্তু ব্র্যাকেটে বলা আছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস দ্বারা সক্রিয় হওয়ার পর, এবং টিআরএনএ এর অ্যান্টিকোডন এমআরএনএ এর সুনির্দিষ্ট ও পরিপূরক কোডনের সাথে যুক্ত হয়ে প্রোটিন শৃঙ্খল উৎপাদন শুরু করে। আদি কোষে সাধারণত নির্দিষ্ট প্রথম অ্যামাইনো অ্যাসিডটি হয় ফরমালিন মিথিওনিন, আর প্রকৃত কোষে হয় শুধু মিথিওনিন। প্রারম্ভিক টিআরএনএ এর অ্যান্টিকোডন হয় ইউএসসি, যা এমআরএনএ সূচনা কোডন এইউজি এর সাথে যুক্ত হয়। আচ্ছা, আমরা এটা এই ছবির মাধ্যমে বুঝাই। তাহলে আমরা প্রথম ধাপটা পড়েছি অলরেডি। প্রথম ধাপটা ছিল কি? সূচনা ধাপ। তাহলে আমরা বলছি ট্রান্সলেশনের প্রারম্ভিক ধাপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে হলো রাইবোজোমের ছোট উপায়কক আর নিচে আসছে বড় উপায়কক। তো এখানে উল্টাটা দেওয়া আছে। আমরা যখন মেইন ছবিটা দেখেছিলাম সেখানে কিন্তু একরকম দেওয়া আছে, আর এখন আমরা হাতে আঁকা ছবি সেটা কিন্তু একটু উল্টা। এখানে ছোটকে উপরে দেওয়া হয়েছে আর বড়টাকে নিচে দেওয়া আছে। আগে ছবিতে ছিল বড়টা উপরে আর ছোটটা নিচে, একটা করলে হলো, অসুবিধা নেই। আর মাঝখানে দেওয়া আছে আরএনএ, এই আরএনএ দেওয়া আছে। তো এখন এটা হলো এমআরএনএ দেওয়া আছে। এখন খেয়াল করো সবাই, এখানে হলো এ সাইট, কথা বলো না, হ্যালো, কথা হচ্ছে। তাহলে এটা একটু খেয়াল করো যে এটা হলো এ সাইড, আর বাম সাইডে দেখো পি সাইড দেওয়া আছে। এই যে যারা কথা বলতেছো দয়া করে চুপ হয়ে যাও। হ্যাঁ, অন্যদের জন্য অসুবিধা হচ্ছে, অন্যদের জন্য অসুবিধা হচ্ছে। যারা মনোযোগ সহকারে শুনতেছে, কারণ লেকচারের মধ্যে যদি কেউ কথা বলে সেটা মনোযোগ নষ্ট করে। কাজেই নিজের সাথে হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, না এমনি মিট করা দরকার নাই, কারণ তোমরা সবাই সচেতন। হ্যাঁ, জাস্ট আমার এইগুলো ফলো করো তাহলেই হবে। তো সবাই একটু খেয়াল করো, এখানে খেয়াল করো যে এখানে হলো এ সাইট আর এখানে আমরা দেখছি পি সাইট। এখানে কিন্তু ই সাইটের কথা আমি লেবেলিং কোথাও করি নাই, কিন্তু ই সাইট এখানে আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনে করো এমআরএনএ এর কোডন এখানে কি ছিল? এইউজি কোডন কি করেছে যে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড আনার জন্য বার্তা দিয়েছে কাকে? টিআরএনএ। টিআরএনএ তখন কি করবে? ওই সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিড মানে মিথিওনিন, ওই সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে প্রথমে অ্যাক্টিভ করবে। কার সাহায্যে অ্যাক্টিভ করবে? আমি ইতিপূর্বে বলে দিয়েছি। কার সাহায্যে অ্যাক্টিভ করবে? কেউ কি বলতে পারবা? জি স্যার। ওই যে আমি বললাম যে এমআরএনএ এর কোডন অ্যামাইনো অ্যাসিড আনার জন্য টিআরএনএ কে নির্দেশ দিয়েছে। টিআরএনএ এখন ওই অ্যামাইনো অ্যাসিডকে আনার জন্য কি করবে? অ্যাক্টিভ করবে না অ্যামাইনো অ্যাসিডটাকে? সিনথেটিস হ্যাঁ হ্যাঁ, এনজাইম অ্যামাইনো অ্যাসিড, এটিপির সাথে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস, হ্যাঁ, ঠিক আছে। ওই অ্যাক্টিভেটিং এনজাইমটা, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস। হ্যাঁ, ওই এনজাইমটা তখন কি করবে? যে ওই মিথিওনিনকে এটিপির সাথে বাইন্ড করাবে, এবং বাইন্ড করার পর সক্রিয় হবে, এবং সক্রিয় অবস্থায় আমরা টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিড সংযুক্ত প্রান্তে সেটা স্যার তখন যুক্ত হবে। বলো। স্যার এটিপির সাথে বন্ড তৈরি করলে সেটা সক্রিয় হয়ে যাবে। হ্যাঁ, সক্রিয় হয়ে যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে AA1 মানে কিন্তু সে মিথিওনিন। এখন মেথিওনিন প্রথমে আমরা ছবিতে দেখা যাচ্ছে এটা প্রথমে বি সাইটে আছে, আসলে না, এটা আগে এ সাইটে ঢুকেছিল। আগে এ সাইটে ঢুকেছিল, পরে রাইবোজোম যখন একটু সামনের দিকে এগিয়ে যায় তখন এই এটা পি সাইটে চলে আসে। আর এই এজিসি কিন্তু আগে বাইরে ছিল। যখন রাইবোজোম এমআরএনএ এর মধ্যে চরণ সম্পন্ন করে, এই চরণের দিক বলা হচ্ছে। রাইবোজোম এমআরএনএ এর বরাবর এভাবে চলতে থাকে সামনের দিকে, তখন কিন্তু এজিসি বাইরে ছিল, এজিসি ভিতরে ঢুকে যাবে। এইভাবে এখন কি হলো যে পি সাইটে অ্যামাইনো অ্যাসিড চলে আসলো, এবং এখানে কি আছে? এখানে অ্যামাইনো অ্যাসিড আসছে, আর পরের কোডনটা ছিল এজিসি। এজিসি তখন কি করবে? আরেকটা অ্যামাইনো অ্যাসিড আনার জন্য নির্দেশ প্রদান করবে টিআরএনএ। একই প্রক্রিয়া অবলম্বন করে পরবর্তী অ্যামাইনো অ্যাসিডকে হাজির করবে টিআরএনএ। এভাবে কিন্তু একটার পর একটা কোডন পাঠাতে থাকবে, এবং এরা প্রথমে এ সাইটে ঢুকবে, পরে পি সাইটে আসবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা শিখলাম। এবার বৃদ্ধিকরণে যাই।
সাইটোপ্লাজম থেকে প্রথম অ্যামিনো অ্যাসিড সক্রিয় টিআরএনএ এর সাহায্যে রাইবোজোমের পি সাইটে যুক্ত হলে পাশের এস সাইটের এমআরএনএ এর উন্মুক্ত কোডন দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড বাই টিআরএনএ এর সাথে যুক্ত হয়। অতঃপর পি সাইটের প্রথম অ্যামিনো অ্যাসিড অন্তঃস্থ রাইবোজোম এনজাইমের সাহায্যে এই সাইটের এনজাইমটার নাম হলো পেপটাইডাল ট্রান্সফারেজের সাহায্যে এই সাইটের দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধনের দ্বারা যুক্ত হওয়ার পর পি সাইটের টিআরএনএ রাইবোজোম থেকে সাইটোপ্লাজমে চলে আসে ই সাইট দিয়ে। এ সময় এ সাইটের প্রথম ও দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড বাই টিআরএনএ পি সাইটে চলে আসে এবং উন্মুক্ত এ সাইটে পুনরায় নতুন বা তৃতীয় অ্যামিনো অ্যাসিড বাই টিআরএনএ যুক্ত হয়। এভাবে টিআরএনএ দ্বারা এমআরএনএ কোড অনুযায়ী ধাপে ধাপে অ্যামিনো অ্যাসিড রাইবোজোমে স্থানান্তরিত হয়, পর্যায়ক্রমে যুক্ত হয়ে পলিপেপটাইড বা প্রোটিন শৃঙ্খল ধাপে ধাপে দীর্ঘায়িত হয়। আচ্ছা, এটা আমি আবার বোঝাই দিই। তাহলে 2 নম্বর ধাপটা হলো পলিপেপটাইড দীর্ঘকরণ ধাপ। তাহলে আমরা এখানে কি করছি যে প্রথমে আমরা বলেছিলাম যে এমআরএনএ কোডন অ্যামিনো অ্যাসিড টানার নির্দেশ প্রদান করে, আর সেই সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডকে সংগ্রহ করার জন্য টিআরএনএ তাকে অ্যাক্টিভ করে এবং অ্যাক্টিভ করে টিআরএনএ যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত প্রান্ত আছে সেখানে সংযুক্ত হয়ে সে চলে আসবে কোথায়, রাইবোজোমের কোন সাইটে আসবে, এই সাইটে। এই সাইট থেকে আসবে হলো পি সাইটে। পি সাইটে আসার পর এই রাইবোজোমে কিছু এনজাইম থাকে, এই এনজাইম তখন কি করবে, এই টিআরএনএ থেকে ওই অ্যামিনো অ্যাসিডকে নেওয়ার জন্য একটা কাজ করে। সেই কাজটা কি? কাজটা হলো যেমন আমরা প্রথমটাই দেখাই, AUG এটা হলো এমআরএনএ কোডন, আর টিআরএনএ এটা হলো অ্যান্টিকোডন অংশ। তাহলে এর সাথে সংযুক্ত হওয়ার জন্য অ্যান্টিকোডনে হয় ইউ, ইউ এর সাথে সংযুক্ত হওয়ার জন্য অ্যান্টিকোডনে হয় এ, জি এর সাথে সংযুক্ত হওয়ার জন্য অ্যান্টিকোডনে হয় সি। তাহলে এমআরএনএ এর কোডন AUG আর টিআরএনএ এর অ্যান্টিকোডন ইউএস। তাহলে ওই বিশেষ এনজাইমটা এই কাজটা করে, যার ফলে এমআরএনএ এর কোডনের সাথে টিআরএনএ এর অ্যান্টিকোডনের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। আর এই সময় তখন টিআরএনএ ওই পি সাইটে অ্যামিনো অ্যাসিডকে ছাড়তে সক্ষম হয়। আর অ্যামাইনো অ্যাসিড যখন ছাড়া হয়ে যায় তখন সে শূন্য টিআরএনএ ই সাইড দিয়ে বের হয়ে যাবে। এভাবে যখন এখানে যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড হয়ে যায় তখন দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা পেপটাইড বন্ধন তৈরি হয়। আর এখানে যখন এ সাইড থেকে যখন টিআরএনএ পি সাইডে চলে আসে তখন কিন্তু এ সাইডটা ফাঁকা থাকে। তখন এ সাইডে যে কোডন আছে সে কোডন আবার পরবর্তী অ্যামাইনো অ্যাসিড আনার জন্য টিআরএনএ কে নির্দেশ প্রদান করে। এভাবে কিন্তু একটার পর একটা তোমার অ্যামিনো অ্যাসিড পি সাইটে পাঠায়, আর পি সাইটে এরকম পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে আস্তে আস্তে পলিপেপটাইড তৈরি হওয়া মানে চলতে থাকে। এইভাবে কিন্তু পলিপেপটাইড তৈরি হচ্ছে। হ্যাঁ, বলো। স্যার শূন্য টিআরএনএ কি আবার অ্যামিনো অ্যাসিড আনতে পারবে? অ্যামাইনো অ্যাসিড? শূন্য টিআরএনএ হয়তো ওই সে কিছুক্ষণ রেস্ট নিবে, রেস্ট নিয়ে আবার সে আবার কাজ করতে পারবে। তাহলে এই পর্যন্ত তো সবাই বুঝেছো না কিভাবে অ্যামিনো অ্যাসিড তাহলে? স্যার হ্যাঁ, বলো। এটা তো হচ্ছে যখন হচ্ছে একটা টিআরএনএ ই সাইডে যাবে তখন পি সাইডের অ্যামাইনো পি সাইডের যে টিআরএনএ তখন থাকবে, তাকে অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে তারপর সে বের হবে না, হ্যাঁ, হ্যাঁ, তখন সে হ্যাঁ। ই সাইডে আসবে না। তো হুম। একদম প্রথমে কি হবে, একদম প্রথমে কি সে এখানে সে অবস্থান করবে, মানে প্রথমে একদম শুরুতে হ্যাঁ, কি শুরুতে এই হবে? যে এক নম্বরটা হলো শুরুতে। একদম শুরুতে সে অ্যামাইনো অ্যাসিডটা কাকে দিবে, আর তো কেউ ও থাকবে না তখন। না, না, অ্যামিনো অ্যাসিডটা সেখানে কি উপরে কোডটা আছে না, AUG, উপরে তো AUG কোডনের বিপরীতেই তো সে অ্যামিনো অ্যাসিড এখন সে ছাড়তে পারছে। তখন সেখানে প্রথমে অ্যামিনো অ্যাসিড কি আসবে, মিথিওনিন এখানে একা পড়ে আছে। হ্যাঁ, এখন শূন্য টিআরএনএ কোথায় আসবে, এই সাইডে ওয়েট করবে। শূন্য টিআরএনএ এই সাইডে চলে গেছে। এখন মনে করো রাইবোজোম আবার এমআরএনএ ইতে সামনে এগিয়ে গেছে। পরবর্তী কোডন ছিল AGC। AGC তখন আরেকটা অ্যামিনো অ্যাসিড আনার জন্য নির্দেশ প্রদান করবে এবং সে যথারীতি নিয়েও আসবে। নিয়ে আসার পর এটা চলে আসবে এখন পি সাইটে। পি সাইটে তখন কি করবে, ওই AGC যে অ্যামিনো অ্যাসিডকে আনতে বলবে সে অ্যামিনো অ্যাসিড এখানে ছেড়ে দিবে। তাহলে আগে ছিল মিথিওনিন, পরে আসলো AGC নির্দেশিত অ্যামিনো অ্যাসিড। এভাবে দুইটা অ্যামিনো অ্যাসিড হয়ে গেল। তখন এখানে কি হবে, পেপটাইড বন্ধন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আবার যে সে আবার মানে রাইবোজোম যখন সামনের দিকে আগাবে, জি যখন এ সাইডে ঢুকে যাবে। আর এ দিশে চলে যাবে তখন কোথায়, পি সাইডে। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু একটার পর একটা অ্যামিনো অ্যাসিড আসতেই থাকবে। জি স্যার। আচ্ছা, এবার আমরা 3 নম্বর সমাপ্তিকরণ ধাপ। তো রাইবোজোমের এ সাইট এমআরএনএ এর সমাপ্তিকরণ সংকেতের কাছে না আসা পর্যন্ত দীর্ঘতম প্রক্রিয়া চলতে থাকে। এখানে খেয়াল করো, প্রত্যেকটাতে আমরা এখানে দেখতে পাবো যে এখানে হলো সমাপ্তিকরণের বলে একটা আছে, এই যে স্টপ কোডন এখানে দেওয়া আছে।
তো রাইবোজোমের এ সাইট এমআরএনএ এর সমযোজী কোডন সংকেতের কাছে না আসা পর্যন্ত দীর্ঘকরণ প্রক্রিয়া চলতে থাকে। এমআরএনএ এর 3টি কোডন ইউএএ, ইউএজি, ইউজিএ যে কোনো একটা যদি এ সাইটে আসে তাহলে রিলিজিং ফ্যাক্টর হয় এবং রিলিজিং ফ্যাক্টরের সহায়তায় প্রোটিন শৃঙ্খল তৈরির সমাপ্তি ঘটে। অতঃপর পি সাইটে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড ত্যাগ করে রাইবোজোম থেকে মুক্ত হয়ে যায় ই সাইট দিয়ে। এরপর এ সাইটে অবস্থানকারী রিলিজিং ফ্যাক্টর মুক্ত হয় এবং পলিপেপটাইড বা প্রোটিন শৃঙ্খল সংশ্লিষ্ট হওয়ার পর এমআরএনএ ও রাইবোজোমের উপ একক দুটিও পৃথক হয়ে যায়। এইভাবে কোষে জিন বা ডিএনএ এর বার্তা নির্দেশে রাইবোজোম নির্দিষ্ট এনজাইম বা প্রোটিন সংশ্লেষণ করে। এখানে 3 নম্বর ধাপটা খেয়াল করো। তাহলে এইভাবে যখন ডিএনএ আমরা জানি যে ডিএনএ এর একটা মেসেজ ছিল যে তাকে এমআরএনএ কে যে মেসেজটা দিয়েছিল যে আমাকে 500টা বা 300টা অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি করে দিতে হবে। এখানে যখন এমআরএনএ সাইটোপ্লাজমে রাইবোজোমে অবস্থান করে যখন সে এই কাজটা সম্পন্ন করবে 500টা বা 300টা অ্যামিনো অ্যাসিড যেটাই তার বার্তা থাকুক, তখন কিন্তু এই এমআরএনএ তে একটা স্টপ কোডন হাজির হবে এই সাইটে। স্টপ কোডনের 3টা আছে, 3টা যেকোনো একটা এখানে হাজির হতে পারে এবং সে তখন একটা সিগন্যাল দিবে যে তোমার যে কাজটা ছিল 500টা বা 300টা অ্যামিনো অ্যাসিড দিয়ে যে প্রোটিন তৈরি করা সেটা তো হয়ে গেছে, 500টা তো হয়ে গেছে। তাহলে তুমি তোমার কাজ এখন বন্ধ করে দাও। তখন এখানে সে কিছু রিলিজিং ফ্যাক্টর ত্যাগ করবে। আর এই রিলিজিং ফ্যাক্টরের উদ্দীপনায় তখন প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে। আর যখন প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যায় তখন যেহেতু এমআরএনএ এর মধ্যে যে 2টা উপ একক মিলে একটা পূর্ণাঙ্গ রাইবোজোম গঠন করেছিল সেই উপ এককও নষ্ট হয়ে যায়। মানে সে পূর্ণাঙ্গ গঠনটা নষ্ট হয়ে যায়। নষ্ট হবে মানে কি 2টা উপ একক আবার আলাদা হয়ে যাবে। উপরে ছোট উপ একক উপরের দিক আলাদা হয়ে যাবে, নিচে বড় উপ একক আলাদা হয়ে যাবে। তাহলে এভাবে প্রোটিন তৈরি সমাপ্ত হয়। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে তোমার হলো শেষে আসে সিগন্যাল দিবে কি স্টপ কোডন কোথায় আসবে এ সাইটে। আর সে সিগন্যাল দেওয়া মাত্রই রাইবোজোম 2টা উপ একক একসাথে যুক্ত ছিল সেই 2টা আলাদা হয়ে যাবে। তো আজকে আর সময় বেশি নাই, মনে হয় আর 30 সেকেন্ড মতো সময় আছে। তো তোমরা এটা আবার ভালো করে পড়ো, আর কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে বলতে পারো। আর তোমরা ছবি দিলে এই ছবিটাই দিবা। আমরা যে স্লাইডটা দেখাচ্ছি এই স্লাইডটাই দিবা ট্রান্সলেশনের সময়। তো খোদা হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।